সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আগামী মাসে ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপ ক্রিকেটে দল পাঠাবে না বাংলাদেশ অথবা বিসিবি। এ ব্যাপারে তাদের অবস্থান এখনো অনড়। সর্বশেষ দ্বিতীয় দফা চিঠিতে আইসিসিকে তারা এমনটি আরো নিশ্চিত করে জানিয়েছে। আমরা জানি বাংলাদেশ প্রথম দফায় যখন চিঠি পাঠায় যে বাংলাদেশ দল নিরাপত্তাজনিত কারণে ভারতে দল পাঠাতে রাজি নয়, তাদের 4টি খেলা যেটি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা সেই 4টি খেলার ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কা বা অন্য কোথাও নিরূপণের জন্য আইসিসিকে বাংলাদেশ চিঠি দেয়। সেই চিঠির প্রেক্ষিতে আইসিসি তারা বাংলাদেশের কাছে নিরাপত্তা সংকটগুলো কি কি এ সম্পর্কে একটি ব্যাখ্যা চেয়ে তারা ফিরতি চিঠি প্রদান করে এবং সেই চিঠির জবাবও ইতিমধ্যে বাংলাদেশ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রদান করা হয়েছে, যেখানে সুনির্দিষ্টভাবে কোন কোন প্রসঙ্গে কেন কি কারণে নিরাপত্তার সংকট বোধ করছে বাংলাদেশ সেটি সুস্পষ্ট ব্যাখ্যা সহ এই চিঠির জবাব দেওয়া হয়েছে। রোববার এই বিষয়ে আইসিসির প্রধান জয় শাহ তিনি ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে সর্বশেষ তার বৈঠকের বসার কথা, সেই বৈঠকের সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে বাংলাদেশ তাদের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে এক্ষেত্রে শুধু নিরাপত্তা খেলোয়াড়দের জন্য কনসার্ন শুধু তো তা না, কোচিং স্টাফ, বাংলাদেশ থেকে এই সংবাদ কভার করতে যাওয়া সাংবাদিক, এমনকি দর্শক, যেহেতু পার্শ্ববর্তী কলকাতায় 3টি খেলা অনুষ্ঠিত হবে, একটি মুম্বাইতে, ফলে বাংলাদেশের দর্শকরা সেই সমস্ত খেলা দেখার জন্য অনেকেই যাবেন। তাদের নিরাপত্তার প্রশ্নটি আছে। কেন নিরাপত্তার প্রশ্নটি? নিরাপত্তার প্রশ্নটি এত বেশি গুরুত্ব দিয়ে দেখার সুযোগ এ কারণে তৈরি হয়েছে যে ভারতের এই যে এনআরকিটা কেন তৈরি হলো মূলত আগামী 26 মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে বাংলাদেশের একজন মাত্র খেলোয়াড়ই এবার তিনি সুযোগ পেয়েছেন। তিনি কলকাতা নাইট রাইডার্সে রেকর্ড পরিমাণ মূল্যে তাকে নিলামে কেনা হয়েছিল। তিনি বাংলাদেশের কাটার মাস্টার, একজন বিখ্যাত ফাস্ট বোলার মোস্তাফিজ। তাকে নিলামে পারচেস করতে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে একটা শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং যেখানে ভিত্তি মূল্য ছিল মোস্তাফিজের মাত্র 2 কোটি রুপি, সেখানে তাকে 9 কোটি 20 লক্ষ রুপিতে সর্বশেষ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স তাকে কিনতে সক্ষম হয়। শাহরুখ খানের মোস্তাফিজের প্রতি আগ্রহের কথা তিনি নিজেই প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে সেখানে উগ্রবাদী হিন্দুরা তারা মোস্তাফিজের এই আইপিএলে অংশগ্রহণ করায় তারা বাধা দেয়। তারা মোস্তাফিজকে যদি কেকেআর খেলতে নেয় তাহলে তারা এনার্কি তৈরি করবে, এমনকি খেলার মাঠের পিচ তারা খুঁড়ে ফেলবে। তারা সেখানে যে কোনো ধরনের পরিস্থিতির জন্য কেকেআর এবং শাহরুখ খান দায়ী থাকবেন। এমনকি তারা শাহরুখ খান যেহেতু একজন মুসলমান, তাকে কটাক্ষ করে গাদ্দার হিসাবে চিহ্নিত করেছে, এরকম কথা তারা বলেছে এবং শাহরুখ খানকে তারা উল্লেখ করেছে যে তুমি যে শাহরুখ খান সেটি ভারতের এই 1,140,000,000 মানুষের কারণেই তুমি শাহরুখ খান, এবং সেখানে সনাতনী মানুষের এই সেন্টিমেন্ট এটি যদি তুমি বুঝতে ব্যর্থ হও তাহলে তোমাকেও তার খেসারত দিতে হবে। এ ধরনের হুমকির কথা এসেছে একাধিক বিজেপি নেতার মুখ থেকে, হিন্দু সেনাদের মুখ থেকে, এমনকি তাদের কথিত ধর্মীয় আধ্যাত্মিক গুরু একাধিক, তাদের পক্ষ থেকে এই ধরনের প্রসঙ্গ আসলে বিসিসিআই, যেটি ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, তারা কেকেআরকে মোস্তাফিজকে বাদ দিয়ে টিম গঠনের কথা বলে এবং সেক্ষেত্রে যদি কেকেআর পরিবর্তিত প্লেয়ার চায় তারা সে সুযোগ পাবে। এ ধরনের সুযোগ রেখেই তারা মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য নির্দেশনা দেয়। বাধ্য হয়ে কেকেআর বা শাহরুখ খান মুস্তাফিজের সাথে চুক্তি হওয়া সত্ত্বেও তাকে খেলতে না দেওয়ার বিষয়ে মুস্তাফিজকে জানিয়ে দেয়। এটি একজন ব্যক্তি খেলোয়াড় মুস্তাফিজের সম্মানহানি অথবা তার স্বার্থহানি এমনটি ভাবতে পারেনি বাংলাদেশ, সঙ্গত কারণেই তারা ভাবতে পারেনি। ফলে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে অত্যন্ত চড়া প্রতিবাদ এসেছে। তিনি ভারতীয় কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে পিছনের দিন ভুলে যেতে হবে, গোলামির দিন শেষ, এখন বাংলাদেশ আর কারো কাছে নত করবে না।
তিনি খেলোয়াড়দের নিরাপত্তার কথা যেমন উল্লেখ করেছেন, তিনি বলেছেন এক মোস্তাফিজের নিরাপত্তায় যদি ভারতে বিঘ্নিত হয় তাহলে 15 জন খেলোয়াড়ের নিরাপত্তা ভারতীয় কর্তৃপক্ষ কিভাবে দেবে? সঙ্গত প্রশ্ন। এছাড়া তিনি আরো যেটি বলেছেন যে এটি বাংলাদেশিদের প্রতি তাচ্ছিল্য, এই ধরনের তাচ্ছিল্য মানহানিকর অবস্থান বাংলাদেশ মানতে পারে না। আমরা আসিফ নজরুল সম্পর্কে আগেও জানি, তিনি একজন দেশপ্রেমিক নাগরিক এবং ভারতীয় আধিপত্যবাদী এই যে আচরণ এবং ভারতের ধর্মীয় উগ্রবাদের বিপক্ষে এই সম্পর্কে তিনি অনেক আগে থেকেই সোচ্চার কণ্ঠ ছিলেন এবং এটা উপদেষ্টার দায়িত্ব গ্রহণের আগে থেকেই তার এই চরিত্রের কথা আমরা জানি এবং তিনি বিসিবিকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বিসিবি সভা করে বাংলাদেশে খেলতে না যাওয়া এবং কি কারণে যাবেন না তার ব্যাখ্যা সহ এ পর্যন্ত 2টো চিঠি আইসিসি কে দিয়েছে। আমরা সর্বশেষ যে খবরটুকু জানি তাতে করে আইসিসি বাংলাদেশের ব্যাপারে কঠোর হবেন এবং বিশ্বকাপ টি-20 এই খেলা থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তারা ভিন্ন কোনো ধরনের প্রতিক্রিয়ামূলক সিদ্ধান্ত গ্রহণ করবেন। সম্ভবত সেই জায়গায় আইসিসি যাওয়ার সুযোগ নেই। যদিও আইসিসিতে এখন যিনি প্রধান হিসেবে কাজ করেন জয় শাহ, তাকে নিয়ে নানা ধরনের কথা আছে, বিতর্ক আছে। তিনি অমিত শাহ, যিনি একজন অত্যন্ত তীব্র উগ্রবাদী হিন্দুত্ব এই রাজনীতি ধারণ করেন এবং ভারতে যে 2-3 জন উগ্র হিন্দুবাদীদের শীর্ষ নেতা তার একজন অমিত শাহ। সেই অমিত শাহর পুত্র হলো জয় শাহ। জয় শাহর ক্রিকেট ব্যাকগ্রাউন্ড নিয়ে তার দেশেই প্রশ্ন আছে এবং জয় শাহ যে ক্ষমতার প্রভাব বিস্তার করে আইসিসিতে ওই সভাপতির পদটি বাগিয়ে নিয়েছেন, এই আলোচনা খোদ ইন্ডিয়াতেই আছে। আর সারা বিশ্ব নিশ্চয়ই জয় শাহের আইসিসি প্রেসিডেন্ট হিসেবে তার পারফরমেন্স নিশ্চয়ই দেখেছে। এখন ভারতীয়দের বিরুদ্ধে বিশ্ব ক্রিকেটের বাঘা বাঘা টিম বা সেই দেশগুলোর ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা তারা কথা বলেন না। এটা সত্য, তারা কথা বলেন না। কেন কথা বলবেন? কারণ এখানে মূলত অর্থনৈতিক একটা বড় স্বার্থ সংশ্লিষ্ট। আমরা জানি যে ক্রিকেট খেলাটা মূলত এই উপমহাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয়। পৃথিবীর অন্যান্য দেশে অত্যন্ত ডাকসাইটে ক্রিকেট টিম থাকলেও তাদের দেশের দর্শকদের কাছে এই খেলাগুলো প্রধানতম খেলা হিসাবে প্রিয় নয়। ফলে সেখানে মার্কেটটি খুব ছোট। সবচেয়ে বড় মার্কেটটি স্বাভাবিকভাবে এই উপমহাদেশকে কেন্দ্র করে এবং মূলত ভারতের 140 কোটি নাগরিকের মধ্যে একটা দারুণ ক্রিকেট ক্রেজ আছে। সেখানে আইপিএল কে ঘিরে কোটি কোটি ডলার ইনকামের সুযোগ এবং আমরা জানি যে নানা দেশের খেলোয়াড়রাই আইপিএল থেকেই তাদের বছরের সবচেয়ে বড় ইনকামটি এখান থেকে করেন। বিজ্ঞাপনের বাজার একটি বিরাট বাজার। ফলে এই সমস্ত দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, তাদের দেশের খেলোয়াড়, তাদের দেশের সাংবাদিক, তাদের দেশের অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট, তারা কেউই ভারতকে চটাতে চান না বাজার হারানোর ভয়ে। ফলে ভারত বেশ কয়েক দশক ধরেই তারা ক্রিকেটে নিজেদের আধিপত্য বিস্তার করছে এবং তারা এই আধিপত্য বিস্তারে তাদের রাজনৈতিক, তাদের অর্থনৈতিক এবং তাদের কূটনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসাবে এই আইসিসি কে তারা এখন গ্রহণ করেছে। তাদের যে উগ্রবাদী রাজনীতি, তাদের যে রাজনৈতিক প্রভাব, কূটনৈতিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, সবকিছুকে তারা এই ক্রিকেটীয় এই ব্যাকরণের মধ্যে কাজে লাগিয়ে অন্যদেরকে শোষণের একটা হাতিয়ার হিসেবে তারা আইসিসি কে ব্যবহার করার একটা প্রবণতা তাদের মধ্যে বেশ অনেক দিন ধরেই দেখা যায়। আমাদের মনে আছে আইসিসির প্রেসিডেন্ট ছিলেন যখন বাংলাদেশের মোস্তফা কামাল, তিনি আইসিসি ট্রফি প্রদান করতে পারেননি ভারতীয়দের প্রভাবে। আমরা এও দেখি যে গত পরপর কয়েকটি আইসিসিতে প্রধান হিসেবে ভারতীয়রা নিয়োগ পেয়েছেন, তারা মূলত রাজনৈতিক শক্তির বলয় থেকে সেখানে এই দায়িত্ব নিয়েছেন। আমরা জগমোহন ডালমিয়ার কথা নিশ্চয়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এই ক্রিকেট ব্যক্তিত্ব যখন আইসিসিতে ছিলেন, তিনি ক্রিকেটকে বিশ্বব্যাপী প্রসারে যেমন ভূমিকা রেখেছেন, তেমনি বিশেষ করে এই উপমহাদেশের ক্রিকেটীয় স্বার্থ সংরক্ষণে তার যথেষ্ট ভূমিকা ছিল। এমনকি বাংলাদেশের আইসিসি টেস্ট র্যাঙ্ক প্রাপ্তিতে তার এক ধরনের ভূমিকা ছিল। আরো কয়েকজন এরকম ক্রিকেট ব্যক্তিত্ব যারা এই ভারত থেকেই উঠে এসেছেন, তাদের কথা আমরা জানি। তারা খুবই স্পোর্টস মেন্টালিটির ছিলেন। কিন্তু বর্তমানে কয়েকজনের কথা আমরা জানি, এই জয় শাহ সহ, যারা মূলত রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসাবে আইসিসি কে ব্যবহার করছে। এটি আমি রিপিট করলাম কথাটি।
এবং তার প্রভাবেই নানা সময় পাকিস্তান কেন্দ্রিক কিছু সিদ্ধান্ত হয় যেগুলো পাকিস্তানের জন্য স্বস্তিদায়ক না, আরো অনেক দেশের জন্য হয়, কিন্তু সব দেশগুলোই সমানভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে না। ওই যে বললাম, তাদের প্লেয়ারদের স্বার্থ সংরক্ষণ, তাদের অন্যান্য বাণিজ্যিক স্বার্থ সংরক্ষণের স্বার্থে। বাংলাদেশের বিপক্ষে আমি যেটা বলছিলাম যে আইসিসি কঠোর হতে পারবে না, কারণ এখানে ভোটাভুটির প্রশ্ন আছে। সেখানে বাংলাদেশের এই অবস্থানের প্রতি সমর্থন জানানোর নিশ্চয়ই যুক্তিসঙ্গত কারণ অনেকের থাকবে। আমরা এটি যে বাংলাদেশের পক্ষ থেকেই যে প্রথম এই প্রতিক্রিয়া যে তারা ভারতীয় ভেন্যুতে নিরাপত্তার অভাব বোধ করছেন বলে খেলতে যাবেন না, এই ধরনের ঘটনা তো প্রথম না। এর আগে পাকিস্তান ভারতে একাধিক টুর্নামেন্ট খেলতে যায়নি, অস্ট্রেলিয়া তারা পাকিস্তানে আসেনি, শ্রীলঙ্কা পাকিস্তানে যাননি, নিরাপত্তার অভাব। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটি পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল সেখানেও তো ভারত যায়নি। ফলে এই যে নিরাপত্তার সংকট আমাদের উপমহাদেশে আছে, মূলত ধর্মীয় উগ্র গোষ্ঠীর প্রভাবের কারণে। সেটি সবচেয়ে বড় কার্যক্ষেত্র হলো ভারত। আমরা জানি ভারতে সেখানে মুসলমানদের পরে কি নিগ্রহ তৈরি হচ্ছে। সেখানে রাজনৈতিক দল হিসেবে বিজেপি, যারা বাবরি মসজিদ ভেঙে গুজরাটে স্মরণকালের বলার মতো যে ঘটনাটি সহিংসতা সেটি তারা ঘটিয়েছে, এবং গুজরাটের কসাই হিসাবে খ্যাত যে ব্যক্তি তিনি এখন ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে। ফলে ধর্মীয় উগ্রবাদ এটির সঙ্গে ভারতের যে ক্রিয়া প্রতিক্রিয়া সেটির সঙ্গে পৃথিবীর আর কোনো দেশকে মেলানো চলবে না। অনেক দেশেই টুকটাক চরমপন্থা আছে, কিন্তু ভারত রাষ্ট্র হিসাবে একটা চরমপন্থী রাষ্ট্র। ফলে ভারতের বিরুদ্ধে এই অভিযোগ, নিরাপত্তার বিষয়টি সঙ্গতভাবেই উপস্থাপিত হবে। এবং জয়শাহ ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে রোববারে যে বৈঠক, আশা করি সেখান থেকে কোনো সহনশীল, কোনো যুক্তিসঙ্গত এবং টুর্নামেন্টের সাফল্যকে মাথায় রেখেই তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, এমনটি আমরা প্রত্যাশা করি। যদি ভারতের আভিজাত্য, ভারতের সেই তাদের ভাষায় যে তারা যে সবার উপরে, এই মনোভাব নিয়ে যদি জয়শাহ এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা তারা যদি সিদ্ধান্ত নেন এবং রিয়াক্ট করেন, তাহলে এই জটিলতা সুদূর প্রসারী প্রভাব ফেলবে। আমরা মনে করি বাংলাদেশ খেলতে চায় না একবারও বলে নাই, বাংলাদেশ ভেন্যু পরিবর্তনের কথা বলেছে। নিরাপত্তা ইস্যুগুলো কেন তৈরি হয়েছে সেটি যুক্তিসঙ্গত কারণ তারা ব্যাখ্যা করেছে। ফলে আইসিসি এবং ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষের যে বৈঠক, সেখান থেকে এমন ইতিবাচক সিদ্ধান্ত আসুক আমরা প্রত্যাশা করি ক্রীড়ামন্ত্রী হিসাবে, যাতে করে বাংলাদেশ এই টি-20 টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পায়। এখানে যদি তারা বড়, তারা সবচেয়ে প্রভাবশালী, তাদের কথা শুনতেই হবে, এই মানসিকতার ভিত্তিতে যদি এমন সিদ্ধান্ত আসে যে ভারতেই বাংলাদেশকে খেলতে হবে, তাহলে সেটা দুর্ভাগ্যজনক হবে। এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে বাংলাদেশের এই সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ খুবই সীমিত, নাই বললেই চলে। কারণ এটি মান সম্মানের ব্যাপার, এটি রাষ্ট্র হিসেবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই প্রশ্ন ওঠার মতো বিষয়। বাংলাদেশে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, এটি তো আমাদের অবস্থান, কিন্তু এই অবস্থানের মধ্যে কারো কারো কিছু চুলকানি আমাদেরকে খুব অস্বস্তিতে ফেলেছে। আমি একটি তথ্য পেলাম যে জাতীয় পার্টির এক অংশের মহাসচিব তিনি একটা কথা বলছেন, মুস্তাফিজকে বাদ দিয়েছে বলে আমরা আইপিএল সম্প্রচার বন্ধ করে দিলাম টোটালি। এটাও কিন্তু আমি সাপোর্ট করি না। এটা নিয়ে বাংলাদেশে আলোচনা করা উচিত ছিল। কার সঙ্গে আলোচনা করা উচিত ছিল? আপনার সঙ্গে। আপনি কে? আপনি তো চিহ্নিত ভারত দালালের একটি রাজনৈতিক দলের একটা অংশের, কয়েক ভাগের এক অংশের মহাসচিব। আর বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে এই যে ভারতীয় রেজিমের যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার বাংলাদেশ আওয়ামী লীগ, তার দালালি করতে আপনাকে এবং আপনাদেরকে আমরা যেভাবে দেখেছি, আপনাদের এই সমস্ত কথার কোনো গুরুত্ব এই জাতির কাছে আছে? নিজেকে বরঞ্চ ভারতের একজন চিহ্নিত দালাল হিসেবে সুপ্রতিষ্ঠিত করার এটি আরেকটি পদক্ষেপ গ্রহণ করলেন। আমি সবচেয়ে, আমার মতো অনেকেই বিরক্ত হয়েছেন, অস্বস্তি বোধ করেছেন, সেটি হলো তামিম ইকবাল, এবং তামিম ইকবালের পাল্টা দিয়েছেন বিসিবির একজন পরিচালক। এই কথাগুলো আমাদের জন্য খুবই অশান্তির এবং অস্বস্তি হয়ে গেছে। তামিম ইকবালকে কেন এই বিতর্কিত মন্তব্য করার প্রয়োজন হলো, যে তিনি এইভাবে কেন বলছেন যে আজকের ভুল সিদ্ধান্তের মাসুল দিতে হবে 10 বছর। বিসিবিকে উদ্দেশ্য করে তিনি বলছেন, যখন বিসিবি ভারতের টিম না পাঠানোর সিদ্ধান্ত নিল, এই 10 বছর
ভুলের মাসুল দিতে হবে এই কথা বলার দায় তার কেন আসলো? তার আগে কি তিনি কারোর সঙ্গে কথা বলেছেন? তিনি কি বাংলাদেশের সেন্টিমেন্ট বুঝতে সক্ষম হয়েছেন? তিনি অন্যদেরকে উপদেশ দিয়েছেন যে কথা বলে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তিনি কি কারোর সঙ্গে কথা বলেছেন, নাকি তিনি ব্যক্তিগতভাবে এই অভিমত ব্যক্ত করছেন? তার এই মতের সঙ্গে তো অধিকাংশই ক্রিকেট কনসার্ন, ক্রীড়ামোদী, এমনকি বাংলাদেশের সাধারণ নাগরিক অধিকাংশই তার সঙ্গে দ্বিমত করবেন। তিনি আরো বলছেন, আমাদের 90 থেকে 99% ফাইন্যান্স আছে আইসিসি থেকে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এই কথাটি তিনি কিভাবে বললেন জানি না। ক্রিকেট সম্পর্কে তিনি আমাদের সকলের চেয়ে বেশি জানেন, কিন্তু 90 থেকে 99% আয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে আইসিসি থেকে আসে, এটি তিনি কিভাবে বললেন? আমি খুবই আশ্চর্য হয়েছি। তবে এর উত্তরও যথারীতি আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হয়েছে। সভাপতি বুলবুল যেভাবে বলছেন, আইসিসি আমাদের মাধ্যমে ইনকাম করে, আমরা বিশ্বকাপ খেলি বলেই আইসিসি ইনকাম করে, ভালো খেলে র্যাঙ্কিং এর মাধ্যমে 50 থেকে 60% টাকা আমরা আইসিসি থেকে পাই, এমনি এমনি দেয় না, অর্জন করতে হয়। এটা তো আমরা জানি যে ক্রিকেট র্যাঙ্কিং এর পরে ডিপেন্ড করে আইসিসি থেকে অর্থ সহযোগিতা সব টিমকে দেওয়া হয়, শুধু বাংলাদেশকে? তাহলে এর আগে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলতে গেলেন না, আইসিসি কি তাদের টাকা দেওয়া বন্ধ করেছে? কিংবা পাকিস্তান ভারতে যায়নি, সেজন্য কি আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে টাকা দেওয়া বন্ধ করেছে? এই ধরনের কথা বলে তিনি আগুনে ঘি কেন ঢাললেন? তবে হ্যাঁ, আমরা এ প্রসঙ্গে বলে নিতে চাই, বিসিবির একজন কারেন্ট বর্তমান পরিচালক নাজমুল ইসলাম, তিনি এ নিয়ে যেভাবে কটাক্ষ করে তামিম সম্পর্কে কথা বলেছেন, সেটিও বেশিরভাগ মানুষই সঙ্গত মনে করবেন না, কারণ তিনি বিসিবির পরিচালকের দায়িত্বে আছেন। তিনি অন্য কোনো ব্যক্তি হলে তিনি কথা বললে হয়তো এত আলোচনা হতে না। যেমন তিনি বলেছেন, এইবার আরো একজন পরীক্ষিত ভারত দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল। এই কথাটি ক্রিকেট মোদিরা খুব ভালোভাবে নেননি, যেটি আমাদের জাতীয়তার প্রশ্নে অত্যন্ত আভিজাত্যপূর্ণ সিদ্ধান্ত। সেখানে এই নিজেদের মধ্যেই বিতর্ক নিশ্চয়ই আমাদের জন্য অস্বস্তির কারণ। আমি এক্ষেত্রে কোয়াবের ভূমিকাকে আমি নিন্দার চোখে দেখতে চাই। মোস্তাফিজের মতো একজন জগৎখ্যাত খেলোয়াড় সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ যখন এই সিদ্ধান্ত নিল, তখন কোয়াব মুখে কুলু পেটেছিলেন, একটা কথা বলেন নাই। এই খেলোয়াড়ের নিরাপত্তা, তার মান মর্যাদা, তার সাথে করা চুক্তি থাকা অবস্থায় তাকে খেলা থেকে দূরে ঠেলে দেওয়া, বের করে দেওয়া, তা নিয়ে কোয়াবের গায়ে লাগেনি। কোয়াবের তামিম সম্পর্কে বিসিবির পরিচালকের এই যে কথাটি গায়ে লাগলো, এটি কিন্তু মতলবী এবং একপেশে, এটি পক্ষপাতমূলক। আমিনুল ইসলাম বুলবুলি এক্ষেত্রে বিসিবির প্রেসিডেন্ট, তিনি এক্ষেত্রে এক ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যেটি আমার কাছে সঙ্গত মনে হয়েছে। মুস্তাফিজকে যখন বাদ দেওয়া হয়, তখন কোয়াবের কাছ থেকে আমরা কিছুই পাইনি, ওটা আমাদের পাওয়া উচিত ছিল। এই কোয়াব নামক এই সংগঠন, তারা এক্ষেত্রে অপরিপক্কতার পরিচয় দিয়েছেন। আমি সকলকে অনুরোধ করব, আমরা যে লড়াইটা আইসিসি বা ভারতের বিরুদ্ধে করছি, মূলত ভারতের বিরুদ্ধে, ভারতের ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে আমাদের লড়াই, বাংলাদেশকে অমর্যাদার চোখে দেখা ভারতীয় এই যে মাইন্ডসেট, এর বিরুদ্ধে লড়াইয়ের একটা প্রধান উপত্য এটি হতে পারে। এবং আমি মনে করি এই লড়াইয়ে আমাদের অর্জন করার সুযোগ আছে, আমাদের ক্ষতির সুযোগ যেটুকু আছে সেটুকু নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না। বরঞ্চ এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই লড়াইটা যদি আমরা করতে পারি এবং এই লড়াইয়ের ভিত্তিতে যদি আমরা একটা সঙ্গত সিদ্ধান্ত আইসিসি এর কাছে পাই, আমরা বিশ্ব ক্রিকেট এবং ক্রীড়ামোদীদের কাছ থেকে যদি আমাদের অনুকূলে ডিপ্লোম্যাটিক ওয়েতে সমর্থন আদায় করতে পারি, সেটি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য যেমন অত্যন্ত সুসময় বয়ে এনে দেবে, তেমনি জাতি হিসেবে জাতিগত মর্যাদার প্রশ্নে আমরা নিশ্চয়ই মাথা উঁচু করে বাঁচতে চাওয়ার যে প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেটিকেও আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। আমাদের অর্থনৈতিক স্বার্থ, ভারতে খেলতে পারার স্বার্থ, আমাদের আইসিসির কাছে অর্থপ্রাপ্তির স্বার্থ, এগুলো যেমন আমাদের কনসার্ন, তার চেয়ে সবচেয়ে বড় কনসার্ন সবার আগে বাংলাদেশ।